সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। করোনা সংক্রমণ রোধে শুরু হচ্ছে এক সপ্তাহের লকডাউন, থাকছে নানা বিধিনিষেধ। টিকার সংকট কাটার আশ্বাস দিচ্ছেন সরকারের মন্ত্রীরা। এদিকে চিকিৎসা সংকট সমাধানে সরকারি হাসপাতালগুলোতে স্মারকলিপি দিয়েছে বিএনপি। এসব নিয়ে আমাদের আজকে সম্পাদকীয় সংক্রমণ রোধের আশায়। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিব মিল্লাত এমপি, নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ ২, এবং ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, যুগ্ম মহাসচিব বিএনপি। দর্শক, আপনারাও চাইলে আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। লকডাউনে অযথা ঘরের বাইরে গেলেই গ্রেফতার। স্বাস্থ্যবিধি মেনে যাওয়া যাবে মসজিদে। ব্যাংক খোলা ৪ দিন, চলবে কারখানাও। সারা দেশে রেকর্ড ৮,৮২২ জন শনাক্ত, মৃত্যু ১১৫। পরিস্থিতি উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। জুলাইয়ে আসছে ১ কোটি ডোজ টিকা। চট্টগ্রামে খালে অটোরিকশা পড়ে ২ যাত্রী নিহত। জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা খরচের কোনো সুফলই মিলছে না। বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়ক। ভোক্তা পর্যায়ে ৪৯ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির নতুন দাম ৮৯১ টাকা। ৩ দফায় ১৭ টাকা বাড়ার পর ভোজ্য তেলের দাম কমল লিটারে ৪ টাকা। এবং ই পাসপোর্ট দিলেই খুলে যাবে গেট। তথ্য মিললে মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হবে ইমিগ্রেশন। শাহজালাল বিমানবন্দরে প্রথমবারের মতো ই গেট চালু। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম সংক্রমণ রোধের আশায়। আমরা বলেছিলাম আমাদের সঙ্গে আওয়ামী লীগ এবং বিএনপির দুজন নেতা যুক্ত হবেন। তারা দুজনেই যুক্ত হয়েছেন। আমি শুরুতেই বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনের সঙ্গে যুক্ত হতে চাই। জনাব মাহবুবুদ্দিন খোকন, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। আমরা বলছি সংক্রমণ রোধের আশায়। আপনি জানেন যে আগামীকাল থেকে, অর্থাৎ ভোর ৬টা থেকে সারা দেশে লকডাউন শুরু হচ্ছে, কঠোর বিধিনিষেধ। সরকার বলছে সংক্রমণ রোধের জন্যই এই বিধিনিষেধ। তো এই প্রেক্ষাপটে আমরা দেখেছিলাম যে করোনা মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে, সরকার যথাযথভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারছে না, এরকম সমালোচনা বিএনপি বারবারই করে আসছিল। তো এখন এই সংক্রমণ রোধের জন্য সরকারের যে উদ্যোগটি আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে, কিভাবে দেখছে বিএনপি? ধন্যবাদ। প্রথমত এই সংক্রমণ মহামারী এটা বিশ্বব্যাপী নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাংলাদেশও তার বাইরে নয়। একটা দেশ একভাবে সরকার মোকাবেলা করছে, সরকারের অভিজ্ঞতা আবার এবং কম্পিটেন্সি, সততা এর মোকাবিলা করছে। আমরা এটা প্রায় ১ বছর আগে, ১ বছরের বেশি সময় আগে বাংলাদেশে সংক্রমণ শুরু হয়েছিল। শেষ প্রাথমিক পর্যায়ে আমরা এটা সফলতা অর্জন করতে পারিনি মোকাবিলায়। সে সময় টিকাও আসে নাই, ভ্যাকসিনও আসে নাই। লকডাউন দিয়ে বা সংক্রমণটা প্রতিরোধ করা, সংক্রমণের জন্য আরো যেন আরো সংক্রমিত মানুষ না হয়, সেজন্য যাদের ভূমিকা রাখা দরকার, সেই সময় পেরেছে কি পারে নাই, এটা শুধু আমরা না, শুধু বিএনপি না, দেশবাসী জানে। সবসময় সরকারের ডবল স্ট্যান্ড মেনটেন করেছে এবং সরকারের দ্বিমুখী নীতির কারণে কিন্তু আমরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। দ্বিমুখী কিরকম খোকন ভাই? প্রথমত হলো যে সময় ভ্যাকসিন আসলো, আমরা কিন্তু একটা দেশের একটা প্রতিষ্ঠান নির্ভর করে আমাদের পরিকল্পনা সরকার এগিয়েছে। সেটি হলো ভারতের একটা প্রতিষ্ঠান টিকা কিনবে, আবার তাদের বাংলাদেশে এজেন্সি ছিল ভ্যাকসিন, তারা আবার $১ করে পাবে। এবং বাংলাদেশে একটা কোম্পানি গ্লোব, তারা চেষ্টা করেছিল ট্রায়াল দেওয়ার জন্য। সরকার কোনোভাবেই তাদেরকে কিন্তু রিচার্জ করার সুযোগ দেয়নি বা ট্রায়াল করার সুযোগ দেয়নি। এবং জনমনে পাবলিকে প্রচারিত আছে শুধু এক বাংলাদেশি তাদের যে লোকাল এজেন্ট ভ্যাকসিনকে স্বার্থ রক্ষা করার জন্যই
লবিং এর কারণে তারা কিন্তু বাংলাদেশে টিকা উৎপাদনের জন্য কোনো উদ্যোগ নিতে পারে না। পাশাপাশি অন্যান্য উৎস থেকে সরকার টিকা খুঁজবে, সেটা কিন্তু এই যে শুধু একটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু আর নাই, বা কি একটা কারণ, অদৃশ্য কারণ ছিল। তারা কিন্তু অন্য কোনো সোর্স থেকে টিকা কেনার জন্য কোনো প্রস্তুতি নেয় না। এটা হলো একটা, যার জন্য আজকে আমরা ভ্যাকসিন খুঁজতেছি, পাচ্ছি না। জুলাইয়ের মধ্যে 1 কোটি আসছে, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আজকে। এখন আসুক না, কিন্তু আগে আসে না কেন? আচ্ছা, আগে আপনার আনেন না কেন? আগে যান না কেন আপনি? শুধু ভ্যাকসিন লোকালে আছেন, তাদের কথা অনুযায়ী ইন্ডিয়া থেকে আনতে হবে। এখন তো সারা পৃথিবী খুঁজতেছেন। আর এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো যে লকডাউন বলেন, লকডাউনের কিন্তু দ্বিমুখী নীতি, ডবল স্ট্যান্ডার্ড ছিল এখানের মধ্যে। আপনি লকডাউন দিচ্ছেন, আবার গাড়ি ঘোড়া চলতেছে। লকডাউন দিচ্ছেন, গার্মেন্ট ফ্যাক্টরি চলতেছে। গার্মেন্ট ফ্যাক্টরি তো ওখানে কাজ করছে, লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে ওখানে। আপনি গার্মেন্টস খুলে রাখছেন, আপনি লকডাউন দিচ্ছেন, আপনি পাবলিক বাস বন্ধ করে রাখলেন, আন্তজেলা বাস বন্ধ করে রাখলেন, লোকাল বাস চালিয়ে রাখলেন, ছোট ছোট গাড়ি চালিয়ে রাখলেন, যার ধরুন ছোট ছোট গাড়িতে মানুষ কিন্তু ভিড় করে যাচ্ছিল। না খোকন ভাই, এগুলো তো আগের কথা। আগামীকাল থেকে যদি শুরু হচ্ছে, সেখানে কোনো গণপরিবহন চলবে না বলছে, এটিকে আপনারা কিভাবে দেখছেন? এখানে আমার কাছে মনে হয় যে এখানে আমার কোশ্চেন, ব্যাংক চালু রাখতেছেন আপনি, ব্যাংক চালু রাখতেছেন, সব ব্যাংক। আবার কোন মানুষ বেরোতে পারবেন না ঘোষণা দিচ্ছেন। মানুষ ঘর থেকে বেরোলে জেল হবে, জরিমানা হবে। ব্যাংকে যাবে কে? ব্যাংকে জিন যাবে না ভূত যাবে? মানুষ যাবে না? মানুষ কিভাবে যাবে? আবার গার্মেন্ট ফ্যাক্টরি খোলা রাখবেন কেন আপনি? জি, আমি বুঝতে পারি। তাহলে কিভাবে করা যেত, এই বিষয়টা আমি আপনার কাছ থেকে জানবো। তার আগে একটু হাবিবুল্লাহকে শুনতে চাই। রাখুন, লকডাউন বন্ধ করবেন আপনি। জি, রাষ্ট্রের না অনেক টাকা, বলে যে অনেক টাকা ধনী দেশ হয়ে গেছি। সারা পৃথিবীতে লকডাউন তো পাঠচিত্র শব্দ। মানুষকে সাহায্য করেন, সহযোগিতা করেন না কেন? লকডাউন ইনসেন্টিভ দেন না কেন? প্রণোদনা দেন না কেন আপনি? জি, ধন্যবাদ আপনাকে খোকন ভাই। আপনাকে আবার শুনবো। জনাব হাবিব মিল্লাত এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। শুনছিলেন যে বিএনপির যুগ্ম মহাসচিব বলছিলেন যে সরকার দ্বিমুখী নীতি নিয়েছে, টিকা সংগ্রহের ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড এবং লকডাউনের ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড। আমাদের খোকন ভাইয়ের দাবি। ধন্যবাদ আপনাকে। প্রথমে সুখবর দিতে চাই দর্শকদের জন্য যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। আপনারা জানেন, একটু আগে শুনেছেন যে আমেরিকা থেকে 25 লক্ষ টিকা আমেরিকা থেকে রওনা হয়ে গেছে বাংলাদেশে, এবং এ মাসের মধ্যে, অর্থাৎ আজকে তো মার্চ মাস শেষ হয়ে গেল, আগামী মাস জুলাই মাসের মধ্যেই 20 লক্ষ টিকা চায়নাতে ইতিমধ্যে রেডি আছে। আশা করছি 50 লক্ষ টিকা পৌঁছে যাবে। সেই হিসেব করতে গেলে এবং পরবর্তী মাস থেকে 50 লক্ষ করে আসবে। এর সাথে যদি আমরা কোভ্যাক্সের টিকা যোগ করতে পারি 6 কোটি 60 লক্ষ, তাহলে কিন্তু 10 কোটির বেশি টিকা এই বছরই আমরা পেতে যাচ্ছি। এবং আপনি চিন্তা করে দেখেন, যারা আমাদের সাথে আছেন তাদেরকে আমি বিনীতভাবে একটি প্রশ্ন করব। আমাদের দেশের মতো অর্থনৈতিক সক্ষম, যতটুকু সক্ষম আমরা সেই অর্থে আমি বলছি, দেশের মতো ঘন জনবসতিপূর্ণ দেশে কোন দেশ 1 বছরের মধ্যে টিকা 10 কোটি আনার সাহস বা ক্ষমতা দেখাতে পেরেছে? প্রশ্ন রইল আমার। দ্বিতীয়টি হচ্ছে যে দ্বিমুখী নীতির কথা যে বলা হচ্ছে, আমি তো আসলে দ্বিমুখী নীতি কিছুই দেখলাম না। যদি বলা হয় দ্বিমুখীর অর্থ কি, আমার তো খোকন ভাই বড় আইনজীবী, তার সাথে কথা বলা সত্যিকার অর্থে কঠিন। কি প্যাচ দিয়ে দিবেন যে আইনি প্যাচে পরে ডাক্তার হিসেবে বিপদে পড়ে যাব। তবে আমি সহজ সরল ভাষায় যেটি হচ্ছে যে দ্বিমুখী নীতির কোনো কিছু দেখি নাই ভ্যাকসিনের ব্যাপারে। আপনারা যদি দেখে থাকেন, আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হয়েছে যেটা WHO রিকগনাইজ সেই টিকা আনার জন্য। আমি কোনো প্রাইভেট ফার্মের পক্ষে বা বিপক্ষে কথা বলছি না। আমি বলছি যে বাংলাদেশে 3 কোটি টিকা আসার কথা ছিল প্রতি মাসে 50 লক্ষ করে, এবং সেটা চুক্তি হয়েছিল। নেহায়েত ভারতের অবস্থা ভয়ঙ্কর রূপ ধারণ করার জন্য ভারত এক্সপোর্ট বন্ধ করে দেয়। শুধু যে বাংলাদেশের জন্য বন্ধ করেছে তা নয়, পৃথিবীর সব দেশের জন্য বন্ধ করেছে। আমরা সাফারে রয়েছে, কোনো সন্দেহ নেই। 13 লক্ষ 13.5 লক্ষ লোক এখনো দ্বিতীয় ডোজ টিকা পায়নি, তাতে আমরা অসুবিধায় আছি। কিন্তু তার মধ্যে আবার সুখবর আছে। কালকে অক্সফোর্ড থেকে একটা স্টাডি বেরিয়েছে যে যারা, এবং
যারা একটি টিকা অ্যাস্ট্রাজেনেকা নিয়েছেন তারা যদি অ্যাস্ট্রাজেনেকার বদলে ফাইজার বা অন্য কোনো কোম্পানির টিকা নেন, তাতে তাদের ইমিউনিটি আরো বেড়ে যাবে। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, ইউরোপের বেশ কয়েকটি দেশ কিন্তু অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া বন্ধ করে দিয়েছে এবং সিঙ্গেল ডোজের পরেও। কারণ হচ্ছে রক্ত জমাট বাঁধার কারণে এটা হচ্ছে না, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না। কোনটা কতটুকু কাজ করে এটা পরীক্ষা নিরীক্ষা না হলে তো ডব্লিউএইচও পারমিশন দেয়নি। কিন্তু দ্বিমুখী নীতি কোথায় হলো আমি আসলে বুঝতে পাইনি। আমি একটু বুঝতে চাই যে দ্বিমুখী নীতি কিভাবে হলো, বিশেষ করে এই করোনা টিকার ব্যাপারে। উৎসর ব্যাপারে দ্বিমুখী কি, আমরা তো সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছিলাম। এখন ডব্লিউএইচও যদি কোনো ভ্যাকসিনকে পারমিশন না দেয়, তাহলে তো আপনি সেই ভ্যাকসিন ব্যবহার করতে পারবেন না। এটা যদি কমিউনিস্ট কান্ট্রি, সেটা চীনে পারে, কমিউনিস্ট পার্টি ছিল, এখনো আছে কিছুটা, রাশিয়া পারে। কিন্তু উন্নত দেশগুলো বা ওয়েস্টার্ন ইউরোপ বা নর্থ আমেরিকা আমাদের কিন্তু সেই পারমিশনটা আমাদের সাথে যে বাংলাদেশের যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে নিয়ম রয়েছে সেটা সাথে আমরা কখনোই আনতে পারিনি। তারপরে বাংলাদেশ সরকার ডব্লিউএইচও অনুমোদন দেওয়ার আগে 2 দিন আগে সিনোভ্যাকের টিকার অনুমোদন দিয়েছে এবং তার জন্য আজকে কিন্তু ঘোষণা করেছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের পার্লামেন্টে। তিনি কিন্তু বলেছেন যে আপনি দেখেন যে চায়নার সাথে চুক্তি হয়ে গেছে। তা আমরা চেষ্টা করছি, আমাদের যদি এটা হতো যে পৃথিবীর সব মানুষ, সব পৃথিবীর সব নেতারা যদি এমন কাজটি করতে পারতেন যে সবার জন্য সমান অধিকার দিবেন, যেমন কোভ্যাক্স বলেছে 20% প্রত্যেকটা দেশের জন্য দেওয়া হবে। কিন্তু পৃথিবীর 10টা দেশ যে অধিকাংশ টিকা নিজেদের কুক্ষিগত করেছে এবং তারা টিকা নষ্ট করছে, আমেরিকায় টিকা নষ্ট হচ্ছে অথচ আমাদের মতো মানুষকে দিচ্ছে না। সেই জিওপলিটিক্সটা আপনাদের বুঝতে হবে। আমাদের মতো দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আছে বলেই এখনো কিন্তু টিকা ডিপ্লোমেসিতে আমরা সফল হয়েছি। আর প্রাথমিকভাবে মিল্লাত ভাই, সফলতা করতে এটা পারিনি একটি আমরা প্রসঙ্গ। আরেকটি প্রসঙ্গ, আমাদের খোকন ভাই বলছেন যে লকডাউনে ব্যাংক খোলা থাকবে, শিল্প কারখানা খোলা থাকবে, কিন্তু বাইরে বের হলেই গ্রেফতার। তো এখন খোকন ভাই প্রশ্ন, যে ব্যাংক যদি খোলা থাকে তাহলে ব্যাংকে যাবেন কারা? ব্যাংকে যদি যেতে হয় তাহলে বাধার মুখে পড়বেন কিনা, এমন আশঙ্কার কথা বলছেন খোকন ভাই। আমি আসলে জিনপরির কথা শুনেছি ওনার কাছ থেকে, কিন্তু জিনপরি আমার জীবনে দেখার কোনো সৌভাগ্য হয় নাই, বা আছে কিনা আমি আসলে জানি না। তো যাই হোক, খোকন ভাইয়ের সাথে হয়তো সম্পর্ক থাকতে পারে কিন্তু আমাদের সাথে নেই। কিন্তু যে কথাটি বলেছেন উনি, আমরা যে অপ্রয়োজনে রাস্তায় আড্ডা মারি, আমরা যে অপ্রয়োজনীয় শপিং সেন্টারে চলে যাই, আমরা যে অপ্রয়োজনীয় লকডাউন কেমন হচ্ছে তেজাতের জন্য ঘর থেকে বেরোই, এটা কিন্তু বলে নাই। আপনি যদি প্রজ্ঞাপনটি দেখে থাকেন তাহলে কিন্তু এই কথা বলার দরকার নাই। 1.5 পৃষ্ঠাব্যাপী প্রজ্ঞাপনে কিন্তু সুস্পষ্ট ভাবে বলা হয়েছে কারা বাইরে যেতে পারবেন, এবং এটাও বলা হয়েছে যে যদি যে সমস্ত বেসরকারি বা সরকারি সংস্থাগুলো খোলা রাখবে তারা নিজস্ব ব্যবস্থাপনায় তাদের যাতায়াতের ব্যবস্থা করবেন। আপনি ওষুধ কোম্পানি বন্ধ রাখবেন, আপনি হাসপাতাল বন্ধ রাখবেন, আপনি ব্যাংক বন্ধ রাখবেন, আপনি শিল্প অঞ্চল বন্ধ রাখবেন। করোনার ব্যাপারে কালকে একটা টিভিতে দেখছিলাম, আপনাদের সময় টিভিতেই সম্ভবত, একজন গার্মেন্টস এর কর্মী বলছিলেন, সময় অথবা ইন্ডিপেন্ডেন্ট গার্মেন্টস এর কর্মী বলছিলেন আমাদের আসা যাওয়ার কোনো অসুবিধা হবে না, কারণ আমাদের যে গার্মেন্টস এর ফ্যাক্টরিতে গাজীপুরে যেখানটায় আমরা তার আশেপাশেই থাকি, তার জন্য আমাদের দূরপাল্লার বাস ধরার দরকার নাই। আর এটা তো সত্যিকার অর্থে গার্মেন্ট চালু রাখতে হলে, গার্মেন্ট যদি স্বাস্থ্যবিধি মেনে চলে, তাহলে 40 লক্ষ পরিবারের জন্য এটা আর্থিক একটা সংস্থানের ব্যবস্থা হবে। আমরা আর্থিকভাবে ততটুকু শক্তিশালী নই যে আমরা ইচ্ছা করলে মাসের পর মাস কানাডার মতো 2-2.5 হাজার পাউন্ড করে দিয়ে, ডলার করে দিয়ে যেতে পারবো। এটা আমাদের সম্ভব নয়। যেটা সম্ভব নয়, 50 বছরের দেশ যেটুকু এগিয়েছে সেই অর্থে এখনো সম্ভব নয়। হয়তোবা 2041 সনের পরে আমরা সেটা করতে পারবো বলে মনে করি। সুতরাং আমি মনে করি যে ব্যাংকে অবশ্যই যার একান্তই প্রয়োজন আছে, আর যারা রাস্তায় ঘাটে থাকবেন, পুলিশ বলেন, নিরাপত্তা বাহিনী বলেন, অন্যান্য বাহিনীর সদস্য বলেন, তারা এই দেশেরই সন্তান। তারা বুঝবে কে মাছ কেনার জন্য উত্তরা থেকে মালিবাগে যেতে চায়, আর কে আসলেই প্রয়োজনে ঘর থেকে বের হয়েছে, এটা বোঝার ক্ষমতা তাদের আছে নিশ্চয়ই। জি, অনেক ধন্যবাদ মিল্লাত ভাই, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমি একটু অজয় দাকে শুনতে চাই। অজয় দা, আপনি শুনছিলেন যে আওয়ামী লীগ এবং বিএনপির দুজন নেতা বলছিলেন, কিন্তু ব্যাপারটি যেটি দাঁড়িয়েছে, এই করোনা সংক্রমণের শুরু থেকেই সরকার বলছে যে নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি, আর বিএনপি সব জায়গাতেই ব্যর্থতা দেখছে। আজকের আলোচনাও অনেকটা এরকমই। এই প্রেক্ষাপটে আপনি কি বলবেন? সংক্রমণ রোধে জি, আমি শুরুতেই আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বর্ষ পূরণ হচ্ছে। বাংলাদেশে একটি শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, অনেক কলেজ 150 বছরও অতিক্রান্ত হয়েছে, কিন্তু এত বড় একটি প্রতিষ্ঠান এই 100 বর্ষে
আমাদের দুর্ভাগ্য কি 50 বছর যখন ছিল সুবর্ণ জয়ন্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন নেমে এসেছিল পাকিস্তান হানাদার বাহিনীর গণহত্যা। আর 100 বছর এই সময় করোনা, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 জন লোকও একত্র হওয়ার সুযোগ নেই। আমাদের দুর্ভাগ্য বটে, কিন্তু একটা প্রত্যাশা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে। দেশের সেরা ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে, দেশের সেরা ছাত্রছাত্রীরা এখানে শিক্ষক হয়। তাদের কাছে প্রত্যাশা থাকবে এই যে সংক্রমণ রোধে, শুধু তা না, আমাদের এই অর্থনীতি উন্নত করার ক্ষেত্রে যেটা ডাক্তার মিল্লাত সাহেব বললেন যে 41 বছরে হয়তো এই ধরনের সমস্যা থাকবে না। আমার প্রত্যাশা থাকবে এই করোনা কালেই ঢাকা বিশ্ববিদ্যালয় তার জন্মশতবর্ষ যেসব অনুষ্ঠান, সভা সমাবেশ, গেঞ্জি পরা, মাস্ক, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা, এই ধরনের আনুষ্ঠানিকতার চেয়েও তাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশে মহামারী ধরনের বিপর্যয়। এগুলো রোধে এমন কিছু উদ্ভাবন করুক তারা, অর্থনীতিতে যে থমকে দাঁড়ানোর একটা পরিস্থিতি তৈরি হয়েছে করোনার কারণে, সেটা উত্তরণে এমন কিছু পরামর্শ, সুপারিশ তারা প্রদান করবে, এবং তাতে শুধু এই প্রতিষ্ঠানটি নয়, বাংলাদেশ উপকৃত হবে। মিল্লাত সাহেব চিকিৎসক, খুব ভালো বুঝবেন। আমি প্রত্যাশা করব তিনিও তার দল বিশেষ করে চিকিৎসকদের নিয়ে একটি উদ্যোগ নেবেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় আমরা কিছু আধুনিক প্রতিষ্ঠান দেখছি, তারা নিজেরা দাবি করছে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, বাইরে যাবেন না চিকিৎসার জন্য। কিন্তু করোনা যখন হয়, সাধারণ অক্সিজেনের যখন চাহিদা হয়, তখন কিন্তু এই ধরনের শোপিস ধর্মী প্রতিষ্ঠানগুলো কোনো ভূমিকা রাখতে পারে না। তারা 5 লাখ টাকার চিকিৎসা যেখানে হতো, সেখানে 25 লাখ টাকা বিল করে বসে। বাংলাদেশে বড় বড় সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের খুব কম জনই পাবেন যারা এই সব বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নয়। তারা যাতে এই যে গণমানুষের চিকিৎসা যেখানে হয়, যেখানে রোগী হচ্ছে, এই যে কয়েকদিন আগে বলেছে 16 কোটি 90 লাখের মতো লোক বাংলাদেশে, এর দরিদ্রদের চিকিৎসা যেখানে হয়, কিংবা নিম্নবিত্ত মধ্যবিত্ত চিকিৎসা যেখানে হয়, সেইখানে অগ্রাধিকার পাবে। সেই রকম চিকিৎসা ব্যবস্থার জন্য কিন্তু আজকে উদ্যোগ নিতে হবে, এবং যারা শাসক দলে আছেন, বিশেষ করে অনেক চিকিৎসক আছেন, এই যে দ্বিমুখী নীতি বলেছেন আমাদের ব্যারিস্টার সাহেব, খুবই ভালো প্রসঙ্গ বলেছেন। কিন্তু এই যে দ্বিমুখী চিকিৎসা ব্যবস্থা যুগ যুগ ধরে চালু আছে, এই করোনা মোকাবেলা আরো ভালোভাবে করতে পারতাম যদি আমাদের উপজেলা পর্যায়ে, এমনকি ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বিস্তৃত হয়েছে, সেইগুলোকে মানসম্পন্ন আমরা করতে পারতাম। করোনা জয় বলেন, সংক্রামক রোগ দেখেন, আপনি ওষুধ দিলেন, ভ্যাকসিন দিলেন, এই যে বললেন যে এই মাসের মধ্যে, জুলাই মাস, আগামীকাল জুলাই মাসের মধ্যে আমাদের ভ্যাকসিন চলে আসবে। আমাদের এই ভ্যাকসিন হয়তো পারতাম না আমরা, কিন্তু এই করোনার 1.5 বছরে যদি আমরা বুঝতে পেরেছিলাম কিন্তু ভ্যাকসিনই সমাধান। আমরা এমন কোন প্রতিষ্ঠানকে সরকারের দিক থেকে, কিংবা যে বেসরকারি খাত, হাজার হাজার কোটি টাকার মালিক আছে, অন্তত 100 জন বাংলাদেশে এখন, কয়েক হাজার কোটি টাকা, এদেরকে যদি আমরা প্রণোদনা দিয়ে ভ্যাকসিন উৎপাদন বা করোনার বা অন্য ধরনের চিকিৎসা সরঞ্জাম বা ওষুধ উৎপাদনে আমরা উদ্বুদ্ধ করতে পারতাম, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এখনো এটা সুযোগ রয়েছে বলে আমি মনে করি। আরেকটি হচ্ছে যে সংক্রমণ রোধে সরকারি দলের কাছেই বলবো, বাংলাদেশে এই 500 উপজেলায় কিংবা 5000-এর মতো ইউনিয়নে আওয়ামী লীগের কমিটি করতে চান, 5 লাখের বেশি লোক আসবে, যারা প্রত্যেকে কেন্দ্র বা ইউনিয়নের বা গ্রামের কমিটিতে থাকতে চায় অঙ্গ সংগঠনের। এই 5 লাখ লোক কি করোনার ব্যাপারে মানুষকে সংক্রমণ রোধের জন্য রাস্তায় নেমেছে? 60,000-এর বেশি স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি আছে। আমরা যখন হরতাল ডাকি, মাহবুব ভাই জানেন, বিএনপি কি আওয়ামী লীগ অভিযোগ করে যে তারা হরতাল পালনের সময় পেট্রোল বোমা মেরেছে হরতালে মানুষকে বাধ্য করার জন্য। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরাও হরতাল করেছে, অন্যরাও করেছে। এই করোনা জয় তো হরতালের মতোই, মানে রাজনৈতিক দাবি আদায়ের জন্য যেমন হরতাল, করোনা জয়ের জন্য তেমন
একটা কর্মসূচি সরকার দিয়েছে। লকডাউন কোথায় হবে না হবে, সীমিত লকডাউন না কঠোর লকডাউন এনে নিয়ে বহু বিতর্ক থাকুক, কিন্তু আওয়ামী লীগের যে 5 লাখ লোক কমিটিতে আসতে চায়, সেই 5 লাখ লোক হরতালের আগের দিন যেমন মানুষের বাড়ি বাড়ি গিয়ে, দোকানে গিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে, বাজারে গিয়ে, হাটে গিয়ে প্রচার করতো যে আগামীকাল হরতাল ভাই, কলকারখানা কেউ খুলবেন না, গাড়ি ঘোড়ার চাকা চলবে না, সেই রকম প্রচার কি চালাচ্ছে তারা? আমার মনে হয় যে এই আমরা টেলিভিশন বলেন, গণমাধ্যম বলেন, অন্যান্য যেসব সুবিধাগুলো আমাদের আছে, সরকারের প্রচারে কিন্তু কোনো ঘাটতি আছে বলে আমার মনে হয় না। যারা বলে যে আরো প্রচার করা দরকার, অবশ্যই দরকার, অনেক সচেতন করা দরকার, কিন্তু যদি শাসক দলের সবাই নামে, যদি বিএনপির সবাই নামে, গত 6 মাস ধরেন প্রেস ক্লাব কোন দিন খালি ছিল? 4টা-5টা অডিটোরিয়াম জি, আছে। আপনি রাজনৈতিক দলগুলোকে আরো বেশি দায়িত্ব নেওয়ার কথা বলছেন অজয় দা, তাই তো? সক্রিয় হতে আমি অনুরোধ করব। জি, অনেক ধন্যবাদ অজয় দা আপনাকে। আবারও বেস্টার মাহমুদ্দিন খোকনের সঙ্গে যুক্ত হচ্ছে। খোকন ভাই, এর আগে যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম যে লকডাউন গুলো আগে হয়েছে এবং আগামীকাল থেকে যেটি শুরু হতে যাচ্ছে, দুই জায়গাতেই আপনি বলছেন যে যথাযথভাবে হচ্ছে না, দ্বিমুখী নীতি। কিন্তু যদি লকডাউনটি আরো আপনাদের মনের মতো কিংবা আপনাদের ভাষায় আরো সুষ্ঠু করার জন্য কি করা যেতে পারে, আপনাদের কোনো পরামর্শ আছে কিনা খোকন ভাই? আমি মনে করি আমি মনে করি যে লকডাউন করতে আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি যে এটা জাতীয় সমস্যা। সরকার কিন্তু কোন গোষ্ঠীর স্বার্থ রক্ষা করবে কেন এখানের মধ্যে? আমাদের গার্মেন্ট ফ্যাক্টরি কেন খোলা থাকবে? গার্মেন্ট শ্রমিকদের কেন বেতন দিয়ে দেবেন না আপনি? আপনি জানেন আমি হ্যাভ বিন টু মরিশাস, ওখানে প্রায় 30,000 বাংলাদেশি শ্রমিক কাজ করে। কে বেতন বা 30,000 টাকা, 40,000 টাকা, 50,000-60,000 টাকা গার্মেন্ট ফ্যাক্টরি চাকরি শ্রমিকরা। ওই গার্মেন্টটা এক্সপোর্ট করে বিদেশে। আমার দেশে শ্রমিকরা গার্মেন্ট ফ্যাক্টরি কাজ করে এক্সপোর্ট করে, তার বেতন প্রায় 5,000-7,000 টাকা। এবং এখানে কিন্তু অনেক ব্যবসায়ী কিন্তু টাকা বিদেশে টাকা পাচার করে, টাকা আনে না। আমি তো এখানে আজকে বাঁচাতে হয় মানুষকে। গার্মেন্ট শ্রমিকদের সাপোর্ট দিতে বলেন, সাপোর্ট দেবেন না মালিকরা, তাদের পার্মানেন্ট কর্মচারী। আমি যদি লকডাউন করেন, যদি ফুল লকডাউন করেন সবকিছু, যারা সারা পৃথিবী যেভাবে করে, হাসপাতাল খোলা থাকবে, ঠিক আছে, এসেনশিয়াল, এছাড়া সব লকডাউন করে দিতে হবে। এবং কিন্তু খোকন ভাই, আপনি শুনছিলেন যে মিল্লাত ভাই তো বলছিলেন যে আমরা তো কানাডার মতো নয় যে $2,000-2,500 করে বাসায় পৌঁছে দেবো, সেরকম সক্ষমতা আমাদের তো এখনো হয়নি। গল্প কাহিনী করতে তো কোনো অসুবিধা নাই, গল্প কাহিনী গল্প করতে কোনো অসুবিধা নাই। আমরা ধনী দেশ হয়ে গেছি, $23 ইনকাম, কার ইনকাম $23। আওয়ামী লীগ ধনী আওয়ামী লীগ ইনকাম হইতে পারে $23। সাধারণ গরিব মানুষের ইনকামের সাথে তুলনা করে কিলা হবে? আজকে তারা গরিব দেখে না, বলে গরিব কম, গরিব বাড়ে নাই। গরিব কিভাবে দেখবে তারা? তারা যেখানে একসঙ্গে চলাফেরা করে তো আওয়ামী লীগের তারাই হয়তো আজকে 90 ধনী সারা বাংলাদেশে, যা তারা টাকা ইনকাম তাতে পারছে। সাধারণ মানুষ উচ্চ মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত হয়ে গেছে, নিম্নমধ্যবিত্ত গরিব হয়ে গেছে, গরিব আরো অ্যাবসলিউট গরিব হয়ে গেছে। এবং এমপ্লয়মেন্ট নাই, ইনভেস্টমেন্ট নাই, পলিটিক আসছে, দেখে না তারা, বলবো না, নিজের 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 কথা বলে আত্মতৃপ্তি। সব মন্ত্রীও তাই করে, আমাদের ডক্টর মিলের সাহেব তাই করছে, আত্মতৃপ্তি, ধনী হয়ে গেছে। এই যে ওষুধ ভ্যাকসিন কিনতেছেন আপনি, ভ্যাকসিন কি নিজের টাকাতে কিনতেছেন আপনি? ভ্যাকসিন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে লোন নিচ্ছেন আপনি, ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিচ্ছেন ওষুধ কেনার জন্য। যে দেশে ওষুধ কেনার জন্য লোন নিতে হচ্ছে আপনারা, ধনী হয়ে গেছেন আপনারা। এগুলা আত্মতৃপ্তি আর কিছু না। আর আপনার টাকা যাচ্ছে কার? সে সময় যদি আপনারা যদি বিভিন্ন সোর্স আমরা চেষ্টা করতেন, যদি কম দামে কিনতে পারতেন, $3-4 কিনতে পারতেন, আজকে $10-15, $20 কিনতেছেন আপনারা। টাকা আওয়ামী লীগে যাচ্ছে? আপনার ব্যক্তিগত কোনো আওয়ামী লীগ নেতা যাচ্ছে? এটা আমার দেশের জনগণের টাকা যাচ্ছে, এই জন্য দায়িত্ব আপনাদের। জি, অনেক ধন্যবাদ। স্ট্যান্ডার্ড না, আপনারা চাচ্ছেন না, কারণ আপনার আওয়ামী লীগের নেতাদের সরকারের কমান্ড মানুষ শুনতেছে না, কারণ এই সরকার নির্বাচিত সরকার না। জনগণ নির্বাচিত সরকার হলে এদের কমান্ড শুনতো, এদের আহ্বান শুনতো। এখন এখানেও সমস্যা আছে। আমরা
এই জি crisis- খোকন ভাই আপনাকে অনেক ধন্যবাদ, সঙ্গেই থাকুন। মিল্লাত ভাই শুনছিলেন যে খোকন ভাই বলছিলেন, তার আগে আমি একটু আমাদের অজয়দা যে কথাটি বললেন একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। অস্বাভাবিক চিকিৎসা খরচ আমরা একটা রিপোর্ট করেছিলাম গত কিছুদিন আগে, সেটা হচ্ছে যে একজন করোনা রোগীর চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে খরচ হয় 17 থেকে 29 হাজার টাকা, আর সেটি ক্ষেত্র বিশেষে আপনার কোনো কোনো বেসরকারি হাসপাতালে 20-25 লাখ পর্যন্ত যায়। তো এত বেশি বৈষম্য কি আসলেই কাম্য, বা সেটি কি স্বাভাবিক? এটা বৈষম্য কখনোই কাম্য নয়। তবে একটি কথা আসলে খুবই আমার মনে লেগেছে, সেটি হচ্ছে নিম্নবিত্তের চিকিৎসার কথাটি। এবং একটি কথা আরেকটু ভালো লেগেছে, সেটি হচ্ছে মানসম্মত চিকিৎসা সেবা। জি এ দুটো কথা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এ কারণেই যে মানুষ, আমরা হয়তো স্বাস্থ্য সেবা পাই সরকারি হসপিটালগুলোতে, কিন্তু সেটা মানসম্মত কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। আপনি 5 স্টার হোটেলে থাকবেন, আপনি এক ধরনের বিল দিবেন। আপনি 3 স্টার হোটেলে থাকবেন, আরেক ধরনের বিল থাকবেন। আর চিৎকার হোটেলে থাকলে আরেক ধরনের বিল দিবেন। এটাই স্বাভাবিক। মানুষের যেহেতু মুক্ত অর্থনীতির দেশ, সেহেতু যে মানুষ যেখানে চিকিৎসা নিতে কমফোর্ট ফিল করে, আপনি তো বলছেন 25 লক্ষ টাকার কথা, অনেকে তো 5 লাখ টাকা 7 লাখ টাকা বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাসের টিকিট করে আমেরিকায় চিকিৎসার জন্য যান, লন্ডনে যান, সিঙ্গাপুরে যান, ব্যাংককে যান। তাদের হয়তো আল্লাহ তাআলা আর্থিক সামর্থ্য দিয়েছে, সে নিয়ে আমি কোনো কথা বলবো না। কিন্তু যাদের সামর্থ্য নেই চিকিৎসা করার, তাদের নিয়ে তো আমাদের আসলে চিন্তাটি। কিন্তু আবার চিন্তা এখন করোনাকালীন সময়টিতে যাদের কোটি কোটি টাকা আছে তাদের নিয়েও চিন্তা, কারণ তারা দেশের বাইরে যেতে পারছেন না, এই দেশে চিকিৎসা সেবা নিচ্ছেন তারা, এবং সেইটা নিতে গিয়ে তারা দেখছেন তাদের মনোমতো চিকিৎসাটি হচ্ছে না। কারণটি হচ্ছে এই 50 বছরে স্বাস্থ্য খাতকে যেভাবে নজর দেওয়ার কথা ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে না, আওয়ামী লীগের আগে অনেক সরকার ক্ষমতায় ছিল, কারা স্বাস্থ্য ব্যবস্থাকে কতটুকু নজর দিয়েছে তা তো স্বাস্থ্য ব্যবস্থার এখন দেখলেই বোঝা যায় যে স্বাস্থ্য কি অবস্থা। আপনারা যদি চিন্তা করে দেখেন, আমাদের দেশে কিন্তু হসপিটাল বেড মাত্র 1 লক্ষের কিছু বেশি, কেউ বলেন 1.5 লক্ষ পর্যন্ত, সবকিছু মিলিয়ে মানুষ হচ্ছে 17 কোটি 16 কোটি 91 লক্ষ। সেই দেশে যদি 5 ভাগ মানুষ অসুস্থ হয়ে পড়ে, আপনি কোথায় নেবেন লোকগুলো? সেই দেশে করোনা এসে মরার উপর খাড়ার ঘা দিয়েছে, কোনো সন্দেহ নেই। আপনি বলেন অক্সিজেন, লিকুইড অক্সিজেন প্ল্যান্ট নাই, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নাই। আমাদের দেশে তো স্ট্রাকচার সেভাবে গড়ে ওঠে নাই যে আমাদের দেশে সেভাবে কথা ছিল যে এটা হবে, কারণ কেউ এদিকে খেয়াল রাখে নাই তো সত্যিকার অর্থে। আমি কারো সমালোচনা করছি না, কিন্তু করোনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে পৃথিবীতে ইউনিভার্সাল হেলথ কভারেজ বা সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার কথা বলা হচ্ছে, যেখানের মূল কথাই হচ্ছে মানুষের আর্থিক সংকটে না ফেলে যেন মানসম্মত চিকিৎসা সেবা পায়। আপনি যদি এবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখে থাকেন, অষ্টম, তাতে প্রথম প্যারাতেই লেখা আছে বাংলাদেশে 17 সনে ছিল 50 ভাগ, 19 সনে এসে হয়েছে 53 ভাগ, কিছুটা বেড়েছে, কিন্তু আমাদের সেই 95 থেকে 100 ভাগে যেতে আমাদেরকে তো এ ব্যাপারে বিনিয়োগ করতে হয়, বিনিয়োগের সঠিক ব্যবহার করতে হবে এবং বিনিয়োগের প্ল্যান অনুযায়ী লম্বা ধরনের করতে হবে। আমাদের সমালোচনা আপনারা করতেই পারেন, কিন্তু কোন সরকার করেছেন সে ব্যাপারে কিন্তু মাহবুব ভাই বলেন না, আর কেউ কোনো কথা বলেন না। দ্বিমুখী চিকিৎসা ব্যবস্থা নাই, মুক্ত অর্থনীতি এরকম চিকিৎসা ব্যবস্থা থাকবেই কেন? আপনি যদি গুলশানের একটা রেস্টুরেন্টে খেতে যান, সে যে বিল নিবে, আপনি যদি আমার সিরাজগঞ্জের একটা রেস্টুরেন্টে, বাজার স্টেশনের রেস্টুরেন্ট খেতে যান, তাহলে কি সেই সমান বিল নিবে না? সুতরাং কিন্তু মিল্লাত ভাই, আপনার সিরাজগঞ্জের রেস্টুরেন্টে আর হচ্ছে গুলশান বনানী রেস্টুরেন্টে খেতে যাওয়াটা তো সেটা হচ্ছে আমার কি বলে যে যেখানে খেলেও চলে না খেলেও চলে, কিন্তু চিকিৎসার ব্যাপারটি তো এরকম নয়। কিছু কিছু চিকিৎসার জন্য যদি আমি সরকারি, এই করোনা কালেই বলি, সরকারি হাসপাতালে সিট না পাই, কোনো না কোনোভাবে আমি সরকারি হাসপাতালে নিজেকে নিতে না পারি, বাধ্যতামূলক ওখানে যেতে হচ্ছে বেসরকারিতে, তখন কি এরকম আকাশ ছোঁয়া বিল হলে? আপনি বলছেন যে সিট না পায়, আপনি বাংলাদেশের জনসংখ্যার কথা চিন্তা করে দেখেন। আমি যদি মনে করি যে করোনায় 10% লোক আক্রান্ত হবে, তাহলে 1 কোটি 17 কোটি ধরে 1 কোটি 70 লক্ষ মানুষ, 5% 85 লক্ষ মানুষ, কিংবা 1% 17 লক্ষ মানুষ। আমি তো সে কারণেই বাধ্য হয়েই বেসরকারিতে যাচ্ছি, এবং গেলে যদি আমাকে এরকম গলাকাটা বিলের মধ্যে পড়তে হয়, সেটি কি কোনোভাবে কাম্য কিনা? না, গলাকাটা বিলে আমি কখনোই গলাকাটা বিলের পক্ষে না, কিন্তু তারা যে ইনভেস্টমেন্ট করেছে, তারা যে বেতন দিচ্ছে তাদের ডাক্তার কর্মকর্তা কর্মচারীদের, আপনারা জানেন খুব হাই স্যালারি সেখানে, তারা তো একটা বিজনেস করেছে, তারা কিন্তু মানব সেবার জন্য করেনি। আমি বলি না যে তারা মানব সেবা, তারা করেছে ব্যবসার মাধ্যমে, তারা সেবা দিবে এবং ব্যবসার মাধ্যমে তারা টাকা ইনকাম করবে। মূল কথাই হচ্ছে তাদের হচ্ছে
ব্যবসা করা, এবং ব্যবসাটি তারা করে নিচ্ছে, অনেকেই করছে, সেটা গার্মেন্টস ব্যবসা, হসপিটাল ব্যবসা, এই অন্য ব্যবসার সাথে একই তো ব্যবসা, তারা ব্যবসা থেকে মুনাফা করার চেষ্টা করছে। এটা অনৈতিক কিনা সেই প্রশ্নটি আপনি উঠাতে পারেন, জি যেটা অনৈতিক কিনা এই সময়টিতে আমি মনে করি এটা অনৈতিক। কিন্তু তখন তাদের ব্যাপারটা দেখতে হবে যে আমরা যারা চিকিৎসা সেবার জন্য যাচ্ছি, কারণ আমাদের দেশে সরকারি চিকিৎসা সেবা কিন্তু ফ্রি, এটা কিন্তু মনে রাখতে হবে, আমাদের কিন্তু ফ্রি, এবং এই ফ্রি সেবাটা আমরা কিন্তু সব সময় পেয়ে যাচ্ছি। এখন ঢাকা মেডিকেল কলেজের কথা চিন্তা করেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের কথা চিন্তা করেন, যেখানে 500 বা 1000 বা 3000 রোগী থাকার কথা, সেখানে 6000 রোগী দিব্যি রয়েছে এবং চিকিৎসা সেবা পাচ্ছে। দরিদ্র মানুষরা চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। হয়তো মান নিয়ে প্রশ্ন উঠবে, কিন্তু চিকিৎসা সেবা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠবে না। ওঠে। জি ধন্যবাদ অনেক মিলাদ ভাই আপনাকে। খোকন ভাই, আপনি শুনছিলেন মিলাদ ভাই একটি প্রসঙ্গ তুলেছেন যে স্বাস্থ্য সেবা বা শারীরিক বিভাগে মানসম্পন্ন করা শুধুমাত্র এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগকে আমরা দোষ দেই, কিন্তু এর আগে পরে মিলে গত 50 বছরে যারা যারা ক্ষমতায় ছিলেন কে কতটুকু নজর দিয়েছেন? ধন্যবাদ। মিল্লার সাহেব প্রস্তুত করতে চাই, সবাই চেষ্টা করছে। আওয়ামী লীগ তো প্রায় 2 যুগের বেশি 13 বছর ক্ষমতায়, কি করছেন আপনারা? কি করেছেন 13 বছর আপনারা? না, সেটাই তো বললাম যে 50 বছরে কি করেছে। ইনভেস্টমেন্ট করেননি কেন? টাকা তো আপনাদের কাছে সব, ব্যবসা বাণিজ্য সব নিয়ন্ত্রণ করেন আওয়ামী লীগ নেতারা, গ্রাম থেকে আরম্ভ করে ঢাকা শহর পর্যন্ত। দেশে তো টাকা রাখেন না, বেশিরভাগ আওয়ামী লীগ নেতা টাকা বিদেশে পাচার হয়ে গেছে। ব্যবসা নিয়ন্ত্রণ করেন আপনারা সব। এটা তো ঢালাও ভাবে বলছেন আপনি, কোন স্পেসিফিক প্রশ্ন করা হচ্ছে। আপনারা তো ক্ষমতায় ছিলেন প্রায় 15 বছরের কাছাকাছি, আপনাদের সময় কি হয়েছে সেটা একটু বললে আমাদের জন্য সুবিধা হয় আসলে, যে আপনারা এই করেছেন, তাতে স্বাস্থ্য ব্যবস্থা এইখান থেকে এইখানে চলে গেছে। এটা মানে উনি এই প্রশ্নটি করেছেন আপনাকে। আমাদের ব্যর্থতা তো আমরা বলছি যে ঠিক আছে ক্ষমতায় আছে, ব্যর্থতা তো স্বীকার করার কিছু নাই, যে বাস্তবতা, তাই না? এই প্রশ্নটি তো করা হয়েছে। শেষ হয়েছে আপনার কথা জি ডক্টর সাহেব? বলুন খোকন ভাই বলুন। না, উনি বলছেন তো, আমি তো ওর সাথে তর্ক করবো নাকি? না না আপনি না বলুন। তখন ভাই আমি আপনার সাথে তর্ক করছি না। না ঠিক আছে, তাহলে শেষ করবো, আমারটা শেষ করে আর বলুন। জি মিলাদ ভাই শেষ হয়েছে, আপনি বলুন। এত হাহাকার ছিল না তখন, এখন হাহাকার। 13 বছরে আপনার স্বাস্থ্য খাতে কি করছেন জানেন? স্বাস্থ্য খাতে যে ইনভেস্টমেন্ট করেছেন, আপনার কিছু লুটপাট করেছে। আপনি কি ভুলে গেছেন আপনার শ্বশুর বাড়ির মধ্যে ফরিদপুর নাকি সম্ভবত? ফরিদপুরে, সম্ভবত একটাই শ্বশুর বাড়ি ফরিদপুরেই, ফরিদপুরে না? একটাই শ্বশুর বাড়ি। আচ্ছা, ওখানে হাসপাতালে একটা পর্দা কিনেছেন 7 লক্ষ টাকা দিয়ে, দুদকে মামলা হয়েছে, মনে আছে আপনার? কন্ট্রাক্টর, হ্যাঁ মনে আছে? এবার স্বাস্থ্য খাতে লুটপাট করেছেন আপনারা, ইনভেস্টমেন্ট করেন নাই। সরকার আসছে টাকা, আর সরকারি হাসপাতাল ফ্রি না। আপনি যেটা বলছেন সরকারি জনগণের টাকা খরচ হয়। প্রত্যেক উপজেলা হাসপাতাল আছে, অনেক ডাক্তার সেখানের মধ্যে, সেখানে কোনো ব্যবস্থা গ্রহণ করেন না আপনারা। মা শিশু কেন্দ্র কি বলছে আপনারা, একটা প্রতি ইউনিয়নে সেখানে ব্যবস্থা গ্রহণ করেন না কেন আপনারা? সেন্ট্রালাইজ করলাম কেন আপনারা? আজকে কাজ মহা কাজ আছে, তাহলে আমরা যদি উপজেলা পর্যায়ে যদি ব্যবস্থা করতে পারতাম, স্পেশালিস্ট আছে, ডাক্তার আছে, কিন্তু চিকিৎসা নাই, করোনা চিকিৎসা নাই, তাহলে কিন্তু ঢাকা শহরে চাপ হতো না। আর হাসপাতালগুলোরও বেশিরভাগই মালিক হলেন আপনারা, বেশিরভাগই মালিক হলেন আপনাদের সমর্থকরা এখন যারা আছে, এবং তারাই ব্যবসা করতেছে। খোকন ভাই প্রশ্ন যদি এভাবে করি, তাহলে আওয়ামী লীগ সমর্থকরা কেউ কেউ কিছু কিছু হাসপাতাল করেছেন, আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় আপনারা কি করেছেন সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে আপনাদের সময়টাতে? আমাদের সময় যেটা আছে, আমাদের তো অনেক আগের কথা না, ওনারা আমাদের সময় তো অনেক আগে, 6 সাল, আজকাল 2021 সাল, কত বছর আগে? 15-14 বছর আগে। 14 ইয়ার্স, 15 বছর। আওয়ামী লীগ যারা ক্ষমতা পাঠায় তারা 2 বছর ক্ষমতা ছিল, আওয়ামী লীগ প্রায় 13 বছর। 15 বছর সেই সময় হ্যাঁ ডেভেলপমেন্ট তো একদিনে হয় না, ডেভেলপমেন্ট ওয়ার্ক আমেরিকা এখন চলে, ইংল্যান্ডও চলে এখন ডেভেলপমেন্ট ওয়ার্ক। ডেভেলপমেন্ট ওয়ার্ক পর্যায়ক্রমে চলবে, যতদিন থাকবে যতদিন ডেভেলপমেন্ট ওয়ার্ক চলবে। কিন্তু তারা 13 বছরে একসঙ্গে ক্ষমতা ছিল আওয়ামী লীগ, তাদের ক্ষমতা 2 বছর ওরা কি করেছে? স্বাস্থ্য খাতের লুটপাটের জায়গা তাদের সময়। এই যে কত পরশু দেখলাম কোথায় কোন ছাত্রের কোথাও সিভিল সার্জন দুদকের মামলা, কত সবার বিরুদ্ধে মামলা, হেলথের অফিসারদের বিরুদ্ধে মামলা, মানে অধিদপ্তর অফিসারদের মামলা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসারদের বিরুদ্ধে মামলা, লুটপাট শুদ্ধ এটা।
আপনারা আসলে কাজ কি করছেন? বক্তৃতা দিয়েছেন, আপনারা টেলিভিশনে বক্তৃতা দিয়েছেন, আমরা নিয়ন্ত্রণ। গত বছর বলেন না আপনারা করোনা মোকাবেলায় আমরা সব প্রস্তুত আছি? কি প্রস্তুতি? গত বছরে বলেছিলেন আপনারা, 2020 সালে এপ্রিল মের দিকে বলেছিলেন আপনার মন্ত্রীরা বলেছিল। প্রস্তুতি কোথায়? কোনো প্রস্তুতি আপনার নাই। এবং আমরা টিকা চলে আসবে, টিকা চলে আসছে, টিকা ঘরের সামনে, ঘরের দুয়ারের টিকা, ঘরের সামনে টিকা, এখনই লাগতেছে টিকা, এইসব তো গত কয়েক বছর থেকে বলতেছেন। জনগণ শোনে, রাষ্ট্রর দায়িত্ব হলো জনগণের কাছে সত্য কথা বলা। বাংলাদেশ হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। জনগণ রাষ্ট্রের মালিক। সরকারের পক্ষ থেকে সবচেয়ে সঠিক তথ্য জনগণের উপস্থাপন করা উচিত এবং গোপন রাখা কিছু উচিত না। জি এবং খোকন ভাই, এই কারণে তা বিশ্বাস কমে যায়। জি অনেক ধন্যবাদ আপনাকে খোকন ভাই। মিল্লাত ভাই আপনি বলবেন নিশ্চয়ই খোকন ভাইয়ের প্রসঙ্গ। মিল্লাত ভাই, খোকন ভাই বলছেন যে নিশ্চয়ই আপনি শুনেছেন। সামাজিক দায়িত্বকে পালন করেছেন আপনারা। জি আপনারা বলেন যে আপনার কি $45 বিলিয়ন কার টাকা? এই টাকা কোত্থেকে আসছে টাকাটা? জি খোকন ভাই, আমি একটু মিল্লাত ভাইয়ের আপনার প্রশ্নের উত্তরগুলো মিল্লাত ভাইয়ের কাছ থেকে নেই খোকন ভাই। জি মিল্লাত ভাই। তারপর রোহিঙ্গাদের টাকা, বিদেশি টাকা আসছে, ওই টাকা আপনারা দেখেন টাকা কোথায়? আপনারা বলেছেন ফরিদপুরে পর্দার দাম 7.5 লক্ষ টাকা, এবং এটা কিন্তু আওয়ামী লীগ সরকারই ধরেছে। কারণ আওয়ামী লীগের জনপ্রতিনিধি যারা সরকারে আছেন তারা দুর্নীতিকে জিরো টলারেন্স করেছেন, কিন্তু বিএনপির সময় 5 বার চ্যাম্পিয়ন হওয়ার পরও কাউকে কোনোদিন ধরা হয়নি, এইটা মনে রাখতে হবে। যাই হোক, স্বাস্থ্য ক্ষেত্রে আপনি যদি আজকে আজকে বলতে হবে আপনাকে যে এ পর্যন্ত এই সরকার আসার পরে স্বাস্থ্য খাতে 60,000-এর বেশি নিয়োগ দেওয়া হয়েছে, 15,000-এরও বেশি ডক্টর, 12,000-এর বেশি নার্স, টেকনিশিয়ান মিলিয়ে আরো 35,000 এবং সমস্ত কিছু মিলিয়ে আপনি যদি দেখে থাকেন বাংলাদেশের যত বিশেষায়িত হসপিটাল, ঢাকা শহরের হাসপাতালগুলোতে ইএনটি হসপিটাল, নিউরো সায়েন্সেস হসপিটাল থেকে শুরু করে এনআইও থেকে শুরু করে এগুলো, হৃদরোগ ইনস্টিটিউট থেকে শুরু করে, কার অবদান? জননেত্রী শেখ হাসিনার সময় হয়েছে। অন্য কোন সরকার বাংলাদেশে এই বিশেষায়িত হসপিটাল, ঢাকা শহরে 6টি, সারা বাংলাদেশে 15টি হসপিটাল করেছে। সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় 2-1টি বাদ দিয়ে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল করেছে জননেত্রী শেখ হাসিনা। প্রত্যেকটি উপজেলায় 31 শয্যা হাসপাতালকে 50 শয্যায় করেছে জননেত্রী শেখ হাসিনা। আপনি যদি চিন্তা করে থাকেন বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা 30 ছাড়িয়ে গেছে জননেত্রী শেখ হাসিনার সময়, এবং প্রাইভেট মেডিকেল কলেজে যদি দেন 70টি ছাড়িয়ে গেছে। এই অবদানগুলো স্বাস্থ্য ক্ষেত্রে অবশ্যই আমাদের আরো ইমপ্রুভ করতে হবে, কিন্তু এই কাজগুলোকে দৃষ্টি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এটা কখনোই হয় নাই। আর বক্তৃতা বিবৃতির কথা যদি বলে থাকেন, জনগণের সাথে সম্পৃক্ত না থেকে বিএনপির মতো চ্যাম্পিয়ন এই টক শো আর সাংবাদিক সম্মেলনে বিএনপির ধারে কাছেও নেই। এই যদি জননেত্রী শেখ হাসিনা এতগুলো টিভির পারমিশন না দিতেন, তাহলে আমি মনে করতাম যে বিএনপি এতদিন হয়তো বা মুসলিম লীগ হয়ে যেতেন। শুধুমাত্র এই টিভি, নিউজ পেপার এবং রেডিও মিডিয়াগুলো বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। স্বাস্থ্য ক্ষেত্রে অবশ্যই আরো ইমপ্রুভমেন্ট করার সুযোগ আছে। আমি নিজেই বলেছি ইউএসসি কভারেজ 53% এবং আউট অফ পকেট এক্সপেন্ডিচার 70% এর কাছাকাছি। বাস্তবতা অস্বীকার করে লাভ নাই, কিন্তু কে কখন কি করেছেন সেটুকু তো স্বীকার করে নিয়ে যদি বাস্তবতাটা আমরা বলি, তাহলে আমাদের জন্য ভালো হয় না? আপনি দেখে থাকেন করোনা তো অন্য কোনো সময় এই দুর্যোগ বাংলাদেশে আসেনি। আমরা বাংলাদেশের 17 কোটি মানুষ, সেই 17 কোটি মানুষের দেশে আমরা করোনায় আল্লাহ তাআলার অশেষ রহমতে মৃত্যু এখনো কম, ইনফেকশন এখনো কম আমরা মনে করি অন্যান্য দেশের তুলনায়। সেই হিসেবে আমরা অনেক ভালো আছি। আর যে পরিমাণ টিকা মানুষকে দেওয়া হয়েছে, সেই পরিমাণ টিকা যদি এই ভুটান, নেপাল, আফ্রিকান কিংবা প্যাসিফিকের ছোট ছোট দেশগুলোতে দেওয়া হতো, শতভাগ 15টি দেশের মানুষকে দেওয়া যেত। অনেক ধন্যবাদ মিল্লাত ভাই। আমি আরেকবার আপনার কাছে আসার চেষ্টা করবো, তার আগে একটু অজয় দা খুব সংক্ষেপে বলবেন যে আমরা সরকারি উদ্যোগ বা বিভিন্ন পদক্ষেপ তো রয়েছে, আপনি দলগুলোকেও এগিয়ে আসার কথা বলছিলেন এর আগের আলোচনায়, কিন্তু নাগরিক হিসাবে আমরা কি যথেষ্ট সচেতন কিনা বা আমাদের আরো সচেতন হওয়ার সুযোগ রয়েছে কিনা? অজয় দা। অবশ্যই খুব অবশ্যই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, কারণ ধরেন আপনি ঢাকার বাইরে যারা যায়, টেলিভিশন গুলো যাদের সাক্ষাৎকার প্রচার করে, আপনি দেখবেন বলে যে ঢাকায় 10 দিন খাবো কি, থাকবো কোথায়? তো কারো তো আর ঘর ভাড়া 10 দিনের জন্য বাদ যায় না, 10 দিন না থাকলে খাবো কোথায় যারা বলে, লাখ লাখ মানুষের কিন্তু যারা ঢাকার বাইরে যাচ্ছে কিংবা কোটি মানুষও যদি বলেন, তারা বলে যে খাবো কি আয় না করলে। কিন্তু 50 টাকা, 100 টাকা বা 200 টাকা ভাড়া 5,000 টাকা দিয়ে ঢাকার বাইরে যাচ্ছে, পরিবহন ভাড়া দিচ্ছে কয়েক গুণ।
এই কিন্তু একটা মানসিকতা মানুষের, সব দলের বা গবেষকদের উচিত কিন্তু এই যে মনস্তত্ত্ব আমাদের মানুষের, 5 দিন ছুটি পেলেই ছুটলো, পরিণাম না ভেঙে, এই যে না ভেবে, এই যে গার্মেন্টস এর কথা বলেন, গার্মেন্টস খোলা রাখলে কিন্তু সব গার্মেন্টস শ্রমিকরা ছুটতো গ্রামের দিকে। জি, এই যে তার মানে আমাদের নাগরিক সচেতনতার প্রয়োজন রয়েছে। অজয় দা, আপনাকে অনেক ধন্যবাদ। খোকন ভাই, আপনি শেষ 20 সেকেন্ড যদি কিছু বলতে চান। খোকন ভাই। আমি বলতে যাচ্ছি যে সরকার সৎ হতে হবে, সততা নাই। সরকার সামাজিক কর্মসূচি যেটা লুটপাট করতেছে, টানের টাকা টানে দিতে, করোনার সময় লুটপাট করতেছে। এবং দেখেন 100-150 ওই যে ইউনিভার্সিটি চেয়ারম্যান বা মেয়র সাসপেন্ড হয়েছে এই দুর্নীতির জন্য। তারা আওয়ামী লীগের নেতারা এইসব সব বেশিরভাগ 99% লোক আওয়ামী লীগের নেতা। এই করোনার সময় দুর্নীতি বন্ধ করতে পারে না, একটু মানবিক হতে পারে না। আর সরকার মাস্ট বি অনেস্ট টু দ্য পিপল। জি, অনেক ধন্যবাদ খোকন ভাই আপনাকে। মিল্লাত ভাই, আমরা শেষ করব। খোকন ভাই বলছেন যে দুর্নীতি এবং সরকারকে আরো অনেক বেশি সৎ হতে হবে। আর আপনি যদি অবশ্যই দুর্নীতি শুধু করোনাকালীন সময় নয়, দুর্নীতিটা সকল সময় বন্ধ করতে হবে। যেমন বন্ধ করতে হবে হাওয়া ভবন যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির কথা স্বীকার করে ক্ষমা চাইতে হবে। অবশ্যই আমাদের বলতে হবে যে দুর্নীতি যে জনপ্রতিনিধিদের সম্বন্ধে বলা হয়, বাংলাদেশে 60,000-এর বেশি জনপ্রতিনিধি আছেন। সেই জনপ্রতিনিধির মধ্যে কিছু সংখ্যক জনপ্রতিনিধি, আপনি বলেছেন শখানেক বা শখানেকের বেশি, তারা তো হতেই পারে, মানুষ তো তারা অন্যায় করেছে, তাদের শাস্তি হয়েছে। চোর ধরেছে, এখন চোর ধরার পর যদি আবার তাদেরকে, যারা চোর ধরলো তাদেরকে চোর হিসেবে রাখেন, তাহলে তো এটা রীতিমতো অন্যায় হবে আইনজীবী হিসেবে। আপনি আইনের পেশার সাথে আছেন। সুতরাং আমি মনে করবো শুধু করোনা নয়, যে কোনো সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন বাংলাদেশ আর কোনোদিন দুর্নীতিতে চ্যাম্পিয়ন না হয়, এবং বাংলাদেশের জন্য দুর্নীতির জন্য কোন সরকার প্রধান, কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেলে থাকতে না হয়, এই ব্যাপারটির দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। আমাদের সময় শেষ। আমি আর শুনতে পাচ্ছি না খোকন ভাই। বেসম মাহবুবউদ্দিন খোকন, ডক্টর হাবিব মিলাদ এমপি এবং অজয় দাশগুপ্ত, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টা। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।